আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছি। সেকেন্ড টাইমাররা তোমাদের জন্য আমাদের এই আয়োজন। সো আমরা ফ্রি ক্লাসের আয়োজন করেছিলাম সেই 12 তারিখ থেকে ঈদের পরবর্তীতে। সো আজকে আমাদের অ্যাকাউন্টিং ক্লাসের পরবর্তীতে আমরা আজকে ম্যানেজমেন্ট ক্লাস নিয়ে চলে এসেছি, কারণ তোমাদের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের মানবন্টন রয়েছে। কারণ তুমি যদি গুচ্ছতে পরীক্ষা দিতে যাও কিংবা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও, যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাও না কেন, তোমার ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং এর গুরুত্ব অপরিসীম। ঠিক তেমনই আজকে আমরা ম্যানেজমেন্টের একটা সাজেশন প্রোভাইড করব তোমাদেরকে, প্লাস কিছু কনফিউজিং টপিক নিয়ে আলোচনা করব এবং জনক ও প্রবক্তা থেকে আলোচনা করব। মোটামুটি আজকের ক্লাসটা করলে তুমি ইনশাআল্লাহ একটা ওভারঅল ধারণা পাবা, প্লাস কিছু কনফিউজিং টপিক এবং প্রবক্তা সম্পর্কে তুমি ধারণা পাবা। তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তুমি অলরেডি জানো ম্যানেজমেন্টের কোন টপিকগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো আর দেরি না করে একটু কাইন্ডলি লাইভে জয়েন হয়ে নিই। আমরা লাইভে জয়েন হলে ইনশাআল্লাহ ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ। ওকে, তো আই গেস সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ওকে ফাইন। আচ্ছা, আমি একটু দেখতে যাচ্ছি তোমাদের সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা। তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে প্রস্তুতি এখন শুরু করতে যাচ্ছ, ভাই এখন থেকে শুরু করে দাও, কারণ তোমার বারবার শুনতে হচ্ছে যে তুই কোথাও চান্স পাস নাই, তোর দ্বারা কিছু হবে না। এই সময়ে এই কথাগুলা সবাই শুনতেছে ভাই। হ্যাঁ, কিন্তু তোমার উচিত হচ্ছে এইগুলাকে টেক্কা দেওয়া। তো আজকে তোমাকে দিনটা সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, তো এই দিনটাকে তুমি গর্বের কারণ করবা তুমি নিজেই। সো এখন থেকে টুকটাক একটু পড়াশোনা স্টার্ট করো, এডুকেশনের সাথে থাকো, ফ্রি ক্লাসগুলো দেখো, আবার আমাদেরকে জাজ করো। যদিও জাজ করার কিছুই নেই, হ্যাঁ, তবুও দেখো যে আমি কোথায় আসলে আমার ভিত্তিটা গড়ে তুলতে পারবো। ওকে, সো আজকে আমি তোমাদেরকে সলিড কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যেখানে আমরা ম্যানেজমেন্টের সাজেশনস নিয়ে চলে এসেছি, প্লাস তোমাদের কিছু কনফিউজিং টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আমার আজকে টপিক হচ্ছে ম্যানেজমেন্ট সাজেশনস প্লাস কনফিউজিং টপিকস এবং জনক ও প্রবক্তা। তোমরা কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আর দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানো। ওকে, আমি মোটামুটি আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া ইটস পারফেক্ট। যদি পারফেক্ট হয়ে থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে আগে সাজেশনসটা প্রোভাইড করে দিব, কারণ তুমি জানো তুমি সেকেন্ড টাইম যেহেতু প্রস্তুতি নিচ্ছ, তুমি মোটামুটি সবকিছুই জানো। আমি জাস্ট তোমাকে আজকে ধরিয়ে দিব। তুমি আগে ধরো ম্যানেজমেন্টের সবই পড়েছো, আজকে আমি ধরিয়ে দিব যে কোন টপিক গুলা তোমার আসলে পড়া দরকার, কোন টপিক গুলা তোমার আসলে স্কিপ করে যাওয়া দরকার। তো কিছু কিছু টপিক আছে যেগুলো আসলে পড়াই লাগে না, কিছু কিছু টপিক আছে সবসময় পড়তে হয়। হ্যাঁ, ওই টপিক গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো লাইভে একটু সবার রেসপন্স ভালো হলে আমি ইনশাল্লাহ ক্লাস শুরু করব। বেশি সময় নিব না, তোমাদের হাতে থেকে হাইয়েস্ট 40-45 মিনিট সময় নিব। এর মধ্যে আমি ইনশাল্লাহ ক্লাস শেষ করে দিব। জাস্ট তোমরা আমাকে শুনবা একটু যে ভাই উনি কি বলছে একটু দেখি। ওকে, তাহলে আমি একটু স্টার্ট করবো কিনা। ওকে, সো লেটস স্টার্ট। শুরু করবো ইনশাল্লাহ। শুরু করবো কিনা তোমরা বললে আমি শুরু করে দিব। আগে আমি আজকে তোমাদেরকে সাজেশনস গুলো প্রোভাইড করার চেষ্টা করব, যাতে তুমি বুঝতে পারো যে আমি রাজশাহীতে পরীক্ষা দিব, আমি হচ্ছে গিয়ে গুচ্ছতে পরীক্ষা দিব, আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিব। সব ইউনিভার্সিটির একই প্যাটার্নে আমি কিছু সাজেশন সাজিয়েছি। এই সাজেশনস গুলা ফলো করবা। কিছু কনফিউজিং টপিক রেখেছি আমি আমার মধ্যে আজকে। এরপর হচ্ছে গিয়ে জনক এবং প্রবক্তা নিয়ে কিছু আলোচনা করব, টুকটাক কিছু এমসিকিউ সলভ করে দেব ইনশাআল্লাহ তোমাদেরকে। তো আমি একটু যাই। ওকে, সো সাজেশনসটা আমার সামনে আছে, আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, সো কোন কোন টপিক গুলা আমরা একটু ভালো মতন দেখার চেষ্টা করব। এই যে ম্যানেজমেন্ট সাজেশন দেখা যায়, আশা করি দেখা যাচ্ছে। ওকে, সো আমি কয়েকটা টপিক, একটা চ্যাপ্টারের মধ্যে সবগুলো টপিক আমি নেইনি, একটা চ্যাপ্টারের মধ্যে আমি হয়তো কয়েকটা টপিক নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমি একটা চ্যাপ্টারের মধ্যে সবগুলো টপিক নেই নাই। তুমি নিজেই দেখলে বুঝবা যে একটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু অনেকগুলো পড়া আছে। একটা চ্যাপ্টারের মধ্যে হচ্ছে প্রায় কিছু বুজুং বাজুং টপিক থাকে, কিছু হচ্ছে ইরিলেভেন্ট টপিক থাকে। আমি সবগুলো টপিক এখানে নেই নাই, আমি জাস্ট
প্রতিটা চ্যাপ্টার থেকে কোর এলিমেন্ট গুলা নেওয়ার চেষ্টা করেছি, যেগুলা থেকে তোমাদের বারে বারে কোশ্চেন হচ্ছে। তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তুমি কিন্তু জানো কোন টপিক গুলা থেকে বারবার কোশ্চেন হচ্ছে। যেমন আমি যদি সোফার যদি বলতে চাই, সেটা হচ্ছে ফার্স্ট পেপারে যদি আমি যাই, ওকে, ফার্স্ট পেপারে যদি আমি একটু লুক ডাউন করি, তাহলে হচ্ছে গিয়ে ব্যবসায়ের বৈশিষ্ট্য থেকে কিন্তু বারে বারে কোশ্চেন হচ্ছে। ব্যবসায়ের বৈশিষ্ট্য থেকে কিন্তু কোশ্চেন হয়। প্লাস উপযোগ, এই যে ব্যবসা যে 7 ধরনের উপযোগ সৃষ্টি করে, হ্যাঁ, শিল্প 1 ধরনের উপযোগ সৃষ্টি করে, বাণিজ্য 6 ধরনের উপযোগ সৃষ্টি করে। উপযোগ থেকে প্রতি বছর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোশ্চেন হয়। ওকে, তুমি দেখবা প্রত্যেকটা ইউনিভার্সিটি উপযোগ থেকে কোশ্চেন হচ্ছে। এই যে যান্ত্রিক শিল্প, সার্জন শিল্প, বিশ্লেষণ শিল্প, সংযোজন শিল্প, এই যে যান্ত্রিক শিল্প 5 প্রকার, এই যে বিশ্লেষণ শিল্প, সংযোজন শিল্প, যৌগিক শিল্প, কোনটি যৌগিক শিল্প, কোনটি বিশ্লেষণ শিল্প, হ্যাঁ, মোটর গাড়ি কোন শিল্প, এই টাইপের কোশ্চেন বারবার আসতেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ওকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেন গুলা বারবার আসছে। ওকে, এবার দেখো প্রাথমিক শিল্প। প্রাথমিক শিল্প কি? প্রাথমিক শিল্প হচ্ছে যেগুলো নেচার থেকে পাওয়া যায়, যেগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত, ওগুলো হচ্ছে প্রাথমিক শিল্প। যেমন আমি যদি কৃষি শিল্প বলতে চাই কিংবা প্রজনন শিল্প বলতে চাই, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে আমাদের প্রাথমিক শিল্পের মধ্যে আসবে। এরপরে নিউ একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে পুনরপ্তানি। পুনরপ্তানি কনসেপ্টটাকে সবাই বুঝো? পুনরপ্তানি কনসেপ্টটা থেকে কিন্তু ভালো রকমেরই কোশ্চেন হয়। তো পুনরপ্তানি কনসেপ্টটা আমরা একটু দেখার চেষ্টা করব। পুনরপ্তানি মানে হচ্ছে যখন কোন একটা দেশের সাথে কোন একটা দেশের ভালো সম্পর্ক থাকে না কিংবা কূটনৈতিক সম্পর্ক থাকে না, তখন হচ্ছে অন্য একটা দেশের মধ্য দিয়ে আমদানি করে আবার রপ্তানি করে দেওয়া হয়। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ধারণা। এরপর আমরা সেকেন্ড চ্যাপ্টারে যদি যাই, সেকেন্ড চ্যাপ্টারে যদি একটু দেখি, সেটা হচ্ছে ব্যবসায়িক পরিবেশ। যে 6 প্রকারের যে ব্যবসায়িক পরিবেশ আছে, এখান থেকে কিন্তু ভালো রকমের কোশ্চেন হয়। সো সবগুলো পরিবেশ কি ইম্পর্টেন্ট আমার জন্য? না, সবগুলো পরিবেশ আমরা দেখবো না। আমরা যেই সকল পরিবেশগুলো একটু ভালো মতো দেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। মোস্ট ইম্পর্টেন্ট অর্থনৈতিক পরিবেশ। এই টপিকটা স্কিপ করে একদমই যাবা না, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমরা অর্থনৈতিক পরিবেশটা দেখবো। এরপর হচ্ছে রাজনৈতিক পরিবেশ, হ্যাঁ, রাজনৈতিক পরিবেশ টপিকগুলো দেখবো। এরপর আইনগত, দেন হচ্ছে আমরা সামাজিক। টোটাল 6টা পরিবেশের মধ্যে আমরা কিন্তু দেখছি মাত্র 4টা পরিবেশ। ওকে, আমরা মাত্র 4টা পরিবেশ দেখছি। এরপরে থার্ড চ্যাপ্টারে যদি আমরা একটু আসি, থার্ড চ্যাপ্টারের সবগুলো বিষয় দেখার কোনো দরকার নেই। থার্ড চ্যাপ্টার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে খুবই কম, এবং একটা প্রশ্ন সবচেয়ে বেশি আছে, সেটা হচ্ছে গিয়ে এক মালিকানা ব্যবসা শুরু করতে কি প্রয়োজন হয়। পৌর এলাকায় বা সিটি কর্পোরেশন এলাকায় এক মালিকানা ব্যবসা শুরু করতে কি প্রয়োজন হয় আমরা সবাই জানি। কমেন্টে একটু লিখে দাও, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্স রিলেটেড কোশ্চেনটা একটু সবচেয়ে বেশি হয়। তো আমরা এক মালিকানা ব্যবসার সবকিছু দেখবো না, আমরা জাস্ট ওইখানে যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো দেখবো। যেমন হচ্ছে অসীম দায়, তারপর হচ্ছে তোমার কি ঝুঁকি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার অনিশ্চয়তা, তারপর হচ্ছে তোমার কি মালিকের সীমাবদ্ধতা, হ্যাঁ, সিদ্ধান্ত গ্রহণ, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা একটু দেখবো। ওকে, একক সিদ্ধান্ত গ্রহণ, একক মুনাফা ভোগ, এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সেগুলো হচ্ছে ব্যবসায়িক বৈশিষ্ট্য। এক মালিকানা ব্যবসায়ের সব টপিক দেখবো না, জাস্ট বৈশিষ্ট্যগুলো দেখবো। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে কোন বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে কোশ্চেন না করে পারে না। তুমি জিএসটি তে দাও, তুমি জাহাঙ্গীরনগরে দাও, তুমি জেএনইউতে দাও, তুমি জেইউতে দাও, তুমি আরইউতে দাও, যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন, এই টপিকটা থেকে তুমি কখনো কোশ্চেন স্কিপ দেখবা না। সো ফার এই পর্যন্ত আমার দেখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এটা। হ্যাঁ, আমার দেখা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ এবং বিলোপ সাধনগুলো একটু দেখবা। অংশীদারি ব্যবসা বিলোপ সাধন সম্পর্কে কোথায় বলা হয়েছে একটু কমেন্ট করে জানাও। সেটা হচ্ছে 39 নং ধারায় বলা হয়েছে। 39 নং ধারায় বিলোপ সাধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। এখন আমাকে একটু কমেন্ট করে জানো যে বিলোপ সাধন আসলে কত প্রকার, বলো তো। বিলোপ সাধন কত প্রকার, কতভাবে বিলোপ সাধন হয়? আমরা তো সবাই ধারাগুলা জানি, তাই না? ধারাগুলা কি 40 থেকে 44, 40 থেকে কি 44। আর বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে কোথায়? সেটা হচ্ছে ধারা নম্বর 39-এ। আর বিলোপ সাধন পদ্ধতিগুলো হচ্ছে 40 থেকে 44। সেগুলো কি কি? সকলে একমত হয়ে 40, বাধ্যতামূলক ভাবে, বিশেষ ঘটনার প্রেক্ষিতে, বিজ্ঞপ্তি দিয়ে আদালতে গেল। এভাবে আমরা 40, 41, 42, 43, 44, ওকে, টোটাল 5 প্রকার। টোটাল 5 ভাগে আমাদের কি হয়? বিলোপ সাধনগুলা হয়। তো এতটুকু পর্যন্ত আমরা বুঝেছি কিনা আমাকে একটু কমেন্ট করে জানাইও। আচ্ছা, সোফার এতটুকু যদি বুঝে থাকি,
আমি নেক্সটে মুভ করবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে কিছু সদস্য সংখ্যা আছে, আমরা সবাই জানি অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ সাধারণ ব্যবসার ক্ষেত্রে 20 জন এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে আমরা জানি 10 জন, এবং 10 জনের থেকে যদি বেশি হয় তাহলে আমাদের পার পার্সনের জন্য 1000 টাকা করে কি দেওয়া লাগে, জরিমানা দেওয়া লাগে। ওকে, আচ্ছা। আর হচ্ছে আইন তো আমরা সবাই জানি 1932 সালের আইন, এবং সদস্য সংখ্যা সম্পর্কে বলা ছিল 1994 সালের কোম্পানি আইনের 4 নং ধারা, এবং অংশীদারি ব্যবসার সংজ্ঞা দেওয়া হয়েছিল অংশীদারি ব্যবসা 1932 সালে ভারতীয় আইনের 4 নং ধারায়। সো এগুলো আমরা মোটামুটি পারবো ইনশাআল্লাহ। সো এই টপিকটা কখনো স্কিপ করে যাবে না, নেভার স্কিপ করবা। ওকে, আচ্ছা। এরপরে আমার আরেকটা দেখা সবচেয়ে বেশি মজার, সবচেয়ে বেশি বড়, সবচেয়ে বেশি কঠিন, হ্যাঁ, সবচেয়ে যেই জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন্স হয় সেটা হচ্ছে কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানি থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন্স হয়, সত্য কথা এটা। ইভেন আমি জিএসটি তে দেখেছি যে জিএসটি 22 সেশনে 5টা থেকে 6টা কোশ্চেন এসেছে, 21-22 সেম, 23-24 সেম। মানে এই চ্যাপ্টার থেকে জিএসটি তে তুমি যখন জিএসটি তে পরীক্ষা দিতে যাবা 5 থেকে 7টা প্রশ্ন শুধু এই সিঙ্গেল একটা চ্যাপ্টার থেকে পাবা। এই সিঙ্গেল একটা চ্যাপ্টার থেকে তুমি 5 থেকে 7টা কোশ্চেন্স পাবা, বুঝতেছো? সো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো এই চ্যাপ্টার থেকে কি আমরা সবকিছু পড়বো না, আমার কথা হচ্ছে না, আমরা কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি দেখবো একটু দেখি, তাইলে আমরা একটু শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে কোম্পানির আইনগুলো একটু দেখবো, বিভিন্ন টাইপের আইন আছে। প্রকারভেদ গুলো দেখবো, অনেকগুলো প্রকারভেদ, কিন্তু কোম্পানির প্রকারভেদের মধ্যে অনেক টাইপের আছে, সরকারি আছে, বেসরকারি আছে, হোল্ডিং আছে, সাবসিডিয়ারি আছে, প্রাইভেট আছে, পাবলিক আছে, অমুনাভূমিকে আছে, বিশেষ আছে, তারপর হচ্ছে বিদেশি আছে, অনেক টাইপের আছে। পরিচালকদের সংখ্যাগুলো আমরা একটু দেখবো, সভা মোস্ট ইম্পর্টেন্ট, সভাগুলো একটু দেখবো, 3 ধরনের যে সভাগুলো আছে এই সভাগুলো একটু দেখার ট্রাই করব। তারপর কিছু গুরুত্বপূর্ণ দলিল আছে, দুটো গুরুত্বপূর্ণ দলিল আছে, একটাকে আমরা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বলি, আর এটাকে আমরা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বলি। এই গুরুত্বপূর্ণ দলিলগুলো একটু দেখবো। মূল দলিল কোনটা? এমওএ, মানে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অথবা স্মারকলিপি। ওকে, স্মারকলিপির মধ্যে কয়টা ধারা আছে? 6টি ধারা আছে। ন্যূনতম মূলধন একটু দেখার চেষ্টা করবো। ন্যূনতম মূলধন হচ্ছে মোট মূলধনের আমরা 5% সংগ্রহ করি। এই টপিকগুলো যদি দেখে থাকো ভাই, তাহলে তুমি এই জায়গা থেকে মিনিমাম 3, 4টা 5টা কোশ্চেন কমন পাবা। ওকে, সো এতটুকু পর্যন্ত সবাই বুঝে থাকলে একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝে থাকি তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ওকে, এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে, না হলে আমি বুঝবো যে তোমরা কিছুই বুঝোনি, তাহলে আমি বুঝবো তোমরা কিছুই বুঝোনি। সো এতটুকু পর্যন্ত কি বুঝেছি সবাই? ওকে, সো এই টপিকগুলো আমরা স্কিপ একদমই করব না। এই টপিকগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক, যেগুলো আমি আলোচনা করছি প্রত্যেকটা জায়গা থেকে তুমি দেখবা কোশ্চেন হচ্ছে। ওকে, এরপর আসো বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিভিন্ন সাল, তারপর হচ্ছে এখানে কিভাবে কাজ করে, কিভাবে ওয়ার্ক করে, এগুলো একটু দেখবা। তারপর সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, শেয়ারের প্রকারভেদগুলো একটু দেখে রাখবা। সাধারণ শেয়ার হচ্ছে আমরা ইকুইটি শেয়ার বলি, এবং ইকুইটি শেয়ার হোল্ডাররা হচ্ছে কি করে, তোমাদের হচ্ছে সবার শেষে তাদের দায়গুলো মেটানো হয় মূলত বিলম্বিত শেয়ার হোল্ডারদের আগে, আর সবার আগে মেটানো হয় হচ্ছে কি তাদের ঋণ হোল্ডারদের, এরপর অগ্রাধিকার, এরপরে সাধারণ, এরপরে বিলম্বিত শেয়ার হোল্ডারদের দায় বা তোমার মুনাফাগুলো মেটানো হয়। এরপর হচ্ছে বোনাস শেয়ার। বোনাস শেয়ার মানে কি, ধরো কোনো একটা বছর, কোন একটা ইয়ারে তারা মুনাফা ঘোষণা করতে পারছে না, সেটার বদলে যখন তারা শেয়ার দিয়ে দিবে সেটাকে বলা হয় বোনাস শেয়ার। এরপর রাইট শেয়ার গুলো দেখবা। আইপিও খুবই ইম্পর্টেন্ট। আইপিও কোন কি? ইনিশিয়াল পাবলিক অফারিংস, ইনিশিয়াল পাবলিক অফারিংস। এই রিলেটেড তথ্যগুলো একটু দেখার চেষ্টা করবা, যদিও এটা কোম্পানির সাথে রিলেভেন্ট টপিক, তবু আমি আলাদা করে দেখিয়েছি, কারণ অনেকেই এই টপিকটা স্কিপ করে যেতে চায়, শেয়ার এবং শেয়ার বাজারের টপিকটা স্কিপ করবা না, কারণ এটা যদিও অফ দ্য টপিক, বাট এখান থেকে কোশ্চেন হয়। এবার আসো সমবায় সমিতির মূল মন্ত্রগুলো একটু দেখবো আমরা। তারপর হচ্ছে সংরক্ষিত মুনাফা কত পার্সেন্ট রাখতে হয়? মোট মুনাফায় 15% সংরক্ষিত রাখতে হয়। এবং উন্নয়ন তহবিলে কত বলো তো একটু? উন্নয়ন তহবিলে কত? 3%। ঋণের জন্য কত পার্সেন্ট? 10%। অন্যান্য তহবিলের জন্য কত পার্সেন্ট? 10%। সর্বনিম্ন কত পার্সেন্ট মুনাফা বন্টন করা যায়? 62%। সর্বোচ্চ কত পার্সেন্ট মুনাফা বন্টন করা যায়? 85%। সর্বনিম্ন আমাকে কত পার্সেন্ট সংরক্ষিত রাখতে হবে? সেটা হচ্ছে 15। ওকে, এতটুকু ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে উন্নয়ন তহবিলের চাঁদা কত পার্সেন্ট? 3%। এই টপিকগুলো একটু দেখে রাখবা ভাই।
তুমি বারবার দেখবা যে এই জায়গাগুলো থেকে কোশ্চেন্স হয়। তুমি এখনো বুঝতে পারছো না যে ভাই ভাই যা বলছে আসলে কি ঠিক কিনা, তুমি আজকে গিয়ে কোশ্চেন্স দেখবা যে এই জায়গাগুলোতে কোশ্চেন্স আসছে কিনা। ওকে, এরপর আসো ওয়াসা। ওয়াসা এবং পিপিপি এবং হচ্ছে টিসিবি আইসিবি এগুলো থেকে কোশ্চেন্স মাঝে মধ্যে হয়। বিশেষ করে তুমি যখন জিএসটি তে পরীক্ষা দিতে যাবা এই জায়গাগুলো থেকে কোশ্চেন্স হবে। জিএসটি তে যখন পরীক্ষা দিতে যাবা এই জায়গাগুলো থেকে কোশ্চেন্স হবে, তো এই জায়গাগুলো স্কিপ করবা না। তারপর এসএমই, ব্রাক, সাফটা, আসিয়ান, বিমেস্টেক এগুলা জিএসটির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে সেকেন্ড পেপারে যদি আমি একটু যাই, সেকেন্ড পেপারে দেখো কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে ব্যবস্থাপনার যে বেসিক ধারণাগুলা ওইগুলো, তারপর হচ্ছে কার্যাবলী, ব্যবস্থাপনার যে 7 ধরনের কার্যাবলী, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এই টপিকগুলো একটু দেখবা। এই টপিকগুলো বারবার পড়ে গেলে তোমার আয়ত্তে চলে আসবে। শোনো একটা কথা বলি, ম্যানেজমেন্টের হ্যাকসটা হচ্ছে ম্যানেজমেন্ট বারবার পড়তে হবে। ম্যানেজমেন্ট যদি তুমি বারবার না পড়ো তাহলে ম্যানেজমেন্টের আসলে মজাটাই বুঝবা না। ম্যানেজমেন্ট মনে থাকে না, সহজ কথা। ম্যানেজমেন্ট জিকে টাইপের সাবজেক্ট, ভালো কথা, ম্যানেজমেন্টে অনেক ইনফরমেশন আছে, ভালো কথা। কিন্তু তুমি যদি এটা 2-3 বার শেষ করো, বারবার পড়ো, বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে ম্যানেজমেন্টে ভালো করবা। দেখো জিএসটি তে 35টা মার্কস, হ্যাঁ, তারপর জেএনইউতে মার্কস, তারপর জেইউতে মার্কস, আরইউতে মার্কস, সব জায়গায় কোশ্চেন্স, এই জায়গাগুলো থেকে কোশ্চেন্স আছে। সো কেন স্কিপ করব আমরা? প্রতিটা জায়গায় ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন আছে, যদিও সহজ সাবজেক্ট কিন্তু না পড়ার সাবজেক্ট, না পড়ার সাবজেক্ট। ওকে, তারপর জনক মাস্ট, এই যে আজকে জনক নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন বইয়ের নামগুলো বিশেষ করে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটু বেশি আসে। ওকে, দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট কে লিখেছিল, হ্যাঁ, এই টাইপের কোশ্চেন গুলো একটু বেশি আসে। তারপর ব্যবস্থাপনার নীতি, ওরে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এমন কোন বিশ্ববিদ্যালয় নাই, এমন কোন ইয়ার নাই, এমন কোন কি নাই, বিশ্ববিদ্যালয় নাই যেখানে ম্যানেজমেন্টের নীতি থেকে কোশ্চেন হয়নি। তো নীতি থেকে কোশ্চেন সবাই পেয়েছিল কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও যে ভাই নীতি থেকে বারবার কোশ্চেন পাই এবং নীতিগুলো মনেই থাকে না। সো নীতি থেকে কোশ্চেন পেয়েছিল কিনা? নীতি থেকে কোশ্চেন সবাই পেয়েছিল কিনা? আমাকে একটু জানাও যারা যারা পরীক্ষা দিয়েছিলা, নীতি থেকে কি কোনো কোশ্চেন এসেছিল কিনা? নীতি, জি। সো নীতি কখনো স্কিপ করবে না। এখন কোন কোন নীতিগুলো আমরা একটু দেখবো। সব নীতি 14টা নীতি বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 4টা নীতি, এগুলো কি সবগুলো দেখার দরকার আছে? না, আমি বলবো না। কোন কোন নীতিগুলো থেকে বারবার কোশ্চেন আসছে এগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, সেগুলো হচ্ছে কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ, কোশ্চেন আসছে। এই আদেশের ঐক্য নীতি নিয়ে কোশ্চেন আসেনি এমন কোন ইয়ার নেই। আদেশের ঐক্য নীতি নিয়ে কোশ্চেন আসেনি এমন কোন ইয়ার নেই। তারপর জোড়া মহিষেকল নীতি, কর্তৃত্ব দায়িত্ব নীতি, নির্দেশনার ঐক্য নীতি, এই 6টা নীতি দেখে যাবা। 1 2 3 4 5, সরি 5টা নীতি দিয়েছি আমি, অনলি 5টা। 14টার মধ্যে দিয়েছি কয়টা? 5টা। এই 5টা নীতি দেখে যাবা, কোশ্চেন্স পাবা ইনশাআল্লাহ। 5টা নীতি, 14 নীতির মধ্যে আমি জাস্ট 5টা নীতি সিলেক্ট করে দিয়েছি, এগুলা দেখে যাবা, ইনশাআল্লাহ কমন পড়বে। এরপরে পরিকল্পনা চ্যাপ্টার থেকে আমরা স্থায়ী পরিকল্পনা কোনগুলো, একাত্মক পরিকল্পনা, পরিকল্পনার বৈশিষ্ট্য এবং সিদ্ধান্ত গ্রহণের ধাপ। ভাই সিদ্ধান্ত গ্রহণের ধাপ খুব বেশি ইম্পর্টেন্ট, সাথে শর্ট অ্যানালাইসিসটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনটি স্থায়ী পরিকল্পনা, কোনটি একাত্মক পরিকল্পনা, বাজেট কোন ধরনের পরিকল্পনা, হ্যাঁ, তারপর প্রকল্প কোন ধরনের পরিকল্পনা, কর্মসূচি কোন ধরনের পরিকল্পনা, নীতি কোন ধরনের পরিকল্পনা, এই টাইপের কোশ্চেন্স গুলা থাকে। সো এই টপিকটাও স্কিপ করবা না। এখান থেকে আমি শোনো, আমি অনেক টপিক থেকে এই কোশ্চেনগুলো, এই টপিকগুলো বাছাই করেছি। সো টপিকগুলো যারা স্কিপ করবা তোমাদের নিজেদেরই ফল হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে সংগঠনের ধাপগুলো আমরা একটু দেখবো। তারপর সংগঠনের বিভিন্ন প্রকারভেদ, সরল, রৈখিক, লাইন অর্গানাইজেশন, ম্যাট্রিক্স অর্গানাইজেশন, লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশন, হ্যাঁ, ফাংশনাল অর্গানাইজেশন, এই প্রত্যেকটা জিনিস একটু দেখার চেষ্টা করবে। সংগঠনের প্রতিটা ইম্পর্টেন্ট, যদিও চাইলে কমিটিটা তুমি স্কিপ করতে পারো।
কমিটিটা তুমি চাইলে কি করতে পারো, স্কিপ করতে পারো। এরপর কর্মী সংগ্রহের উৎসগুলা দেখবা, অভ্যন্তরীণ, বাহ্যিক। এরপরে নিযুক্তি পরীক্ষা, কোন কয় ধরনের নিযুক্তি পরীক্ষা নেওয়া হয়। এরপর পদোন্নতির যে 3টা ভিত্তি, হ্যাঁ 3টা ভিত্তি, জ্যেষ্ঠত্ব, তারপর যোগ্যতা, জ্যেষ্ঠত্ব, যোগ্যতা, এই ভিত্তিগুলো একটু দেখার চেষ্টা করবা। প্লাস প্রশিক্ষণ, প্রশিক্ষণে কিন্তু 2 ধরনের আছে, একটা হচ্ছে অন দা জব, একটা অন দা জব, আর একটা কি অফ দা জব। এইগুলা একটু দেখার চেষ্টা করে যাবা। ওকে, এগুলা যদি দেখে যাও তাহলে ভাই কি পাবা, কোশ্চেন গুলা কমন পাবা, কোশ্চেন গুলা তুমি চিনবা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। হ্যাঁ, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব একটু দেখে যাব, বৈশিষ্ট্যগুলো দেখে যাব, গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো একটু দেখে যাব, পিতৃত্ব সুলভ দেখে যাব, লাগামহীন দেখে যাব, এবং নেতার গুণাবলীগুলো মাঝে মধ্যে আমাদের কিসে আসে, জিএসটি পরীক্ষায় আসে। এটি নেতার কোন ধরনের গুণাবলী, মানসিক গুণাবলী, শারীরিক গুণাবলী, এই টাইপের কোশ্চেন গুলো আমাদের আসে। সো এরপর হচ্ছে পেশনার বিভিন্ন আর্থিক উপায় এবং অনার্থিক উপায়, কোনটি আর্থিক, কোনটা মানি রিলেটেড, কোনটা মানি রিলেটেড না, এই টাইপের কোশ্চেন গুলো আসে। জনক আছে অনেকগুলা, পেশনের মধ্যে অনেকগুলা জনক আছে, 130 জনককে, হ্যাঁ, দ্বি উপাদান তত্ত্বের জনককে। আমি দুটো থিওরির কথা এখানে উল্লেখ করে দিয়েছি, একটা হচ্ছে চাহিদা সোপান তত্ত্বটা একটু দেখবা, আর একটা হচ্ছে তোমার হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্বটা একটু দেখবা। এই দুটো দেখে যাবা, ইনশাআল্লাহ কমন পাবা। কারণ চাহিদা সোপান তত্ত্ব, মাসলোর যে চাহিদা সোপান তত্ত্ব, এখান থেকে প্রতিবারে কোশ্চেন হয়, যে 5টা ধাপ আছে, হ্যাঁ, এগুলো একটু দেখবা। তারপর হচ্ছে তোমার হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব, কোনটা রক্ষণাবেক্ষণশীল, কোনটা হচ্ছে তোমার কি পেশনামূলক, এগুলো একটু দেখে যাবা। এরপর নিয়ন্ত্রণের ধাপটা দেখবা, পার্ট, প্রোগ্রাম ইভ্যালুয়েশন, রিভিউ টেকনিক, শর্ট অ্যানালাইসিস, বিইপি এবং বাজেটীয় নিয়ন্ত্রণ। এর সবশেষে অ্যাব্রিভিয়েশন দেখবা, অনলি ফর জিএসটি প্লাস জেইউ। ওকে, এগুলো অ্যাব্রিভিয়েশন গুলো এখানের জন্য দেখবা। এরপর ম্যানেজমেন্টের সবচেয়ে বড় টোটকা হচ্ছে, ম্যানেজমেন্টের সবচেয়ে বড় গাইড, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, এগুলো সব বিটা, আমি বলবো এগুলো সব ক্রস। যা আমার সাজেশন পুরোটা ক্রস, আমার সাজেশন পুরা ক্রস। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো বুঝে বুঝে পড়ে যাও, তুমি ভালো করবা। আমার সাজেশন পুরোটা ক্রস। এখন তোমরা বলতে পারো যে ভাই এতক্ষণ তাহলে 20 মিনিট কি কি বক বক করলেন, এই 20 মিনিট তাহলে কি হইলো এটা, তাই না? তাহলে এই 20 মিনিটে আপনি কি কইলেন? এগুলা আমার সাজেশন পুরা ক্রস করে দিলাম আমি এতক্ষণ যা পড়িয়েছি। বিগত বছরের প্রশ্ন যদি না পড়ে যাও ম্যানেজমেন্টে, তাহলে কিছুই হবে না, সত্য কথা, কিছুই হবে না। আমার সাজেশন পুরা ক্রস করে দিয়েছি, আমার সাজেশন নাই, আমার সাজেশন নাই। তোমাকে অবাক হচ্ছে যে ভাই এতক্ষণ কি পড়ালেন, তাহলে 20 মিনিট লস করলেন নাকি? আমার সাজেশন নাই হয়ে যাবে তুমি যদি না বিগত বছরের প্রশ্নগুলা অ্যানালাইসিস না করো। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যানেজমেন্টে হিউজ পরিমাণে কোশ্চেন আছে। বিগত বছরে অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন এসেছে, সেগুলো কালেক্ট করো। ঢাকা ইউনিভার্সিটি হোক, রাজশাহী ইউনিভার্সিটি হোক, চিটাং ইউনিভার্সিটি হোক, যে ইউনিভার্সিটির কোশ্চেন হোক না কেন, এইচএসসির কোশ্চেনও হোক, কোনো সমস্যা নেই। তুমি বিগত বছরের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখে যাবা, প্রতিটা কোশ্চেন ইচ এন্ড এভরি কোশ্চেন দেখে যাইতে হবে। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? ইচ এন্ড এভরি কোশ্চেন তোমার দেখে যাওয়া লাগবে। তুমি যদি ভালো করতে চাও, তুমি যদি আরো একবার পাবলিকিয়ান হইতে চাও, ম্যানেজমেন্টে একটু এটাকে স্ট্রং জোন বানাও। কি বানাবা? স্ট্রং জোন। তোমার স্ট্রং জোন হবে ম্যানেজমেন্ট। গুচ্ছতে টিকতে কত লাগে? 58 থেকে 65। গুচ্ছতে টিকতে কত লাগে? 58 থেকে 65। হ্যাঁ, নোট করে রাখো। গুচ্ছতে টিকতে কত লাগে? 58 থেকে 65। এই 58 থেকে 65 তুমি যদি ম্যানেজমেন্টে 35 পেয়ে যাও, তোমার ঠেকায় কে? তুমি বাকি অ্যাকাউন্টিং এ 15 পাও, 20 পাও, ইংলিশ বাংলা 30-এ তুমি কি 10 পাবা না? অবশ্যই পাবা। ভাই পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুবই স্মুদি। পুরো মানে চান্স পাই না নিজের কারণে। তুমি চান্স পাচ্ছ না তোমার নিজের কারণে। টু বি অনেস্ট, তুমি চান্স পাচ্ছ না তোমার নিজের কারণে। এখানে টিচারও কোনো ফল্ট না, বইও কোনো ফল্ট না, তোমার ফল্ট। তুমি চান্স পাচ্ছ না বা চান্স পাও না তোমার কারণে। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুব কঠিন জিনিস না।
এই যে 58 থেকে 65 লাগে। আমি যদি ম্যানেজমেন্ট একটা সহজ সাবজেক্ট বিগত বছর প্রশ্ন যদি পড়ে যায়, একটু ভালো মতো যদি পড়ে যায়, তাহলে তো আমি নিজেও পাবো না? অবশ্যই পাবো, কেন পাবো না? সো এখন থেকে একটু সচেতন হও, এখন থেকে একটু বাবার চেষ্টা করো। তোমরা যারা সেকেন্ড টাইমার দিতে চাচ্ছ, এডুকেশনে কিন্তু অলরেডি সেকেন্ড টাইমার, কালকে তোমাদের কিন্তু ওরিয়েন্টেশন। তোমরা যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, তোমাদের কালকে ওরিয়েন্টেশন। কালকে 16 তারিখ সি ইউনিটের ওরিয়েন্টেশন আছে রাত 9টায়। সবাই একটু এই ওরিয়েন্টেশনে থাকার চেষ্টা করো। তোমরা যারা এখনো কোনো জায়গায় ভর্তি হওনি, অন্তত এটা দেখার চেষ্টা করো, ফিল করো যে আমি যদি এডুকেশন চুজ করি, ওদের সাথে থাকি, তাহলে বোধহয় আমি চান্স পাবো। সো ওরিয়েন্টেশন থাকার চেষ্টা করবা। কালকে 16 তারিখ ঠিক রাত 9টায় এডুকেশনের ফেসবুক পেজে আমাদের সি ইউনিটের ওরিয়েন্টেশনটা হবে। সবাই থাকার চেষ্টা করবা, কারণ আমাদের পেড ব্যাচের ক্লাস ইনিশিয়ালি কালকে থেকে শুরু। ওকে, আমাদের পেড ব্যাচের ক্লাস ইনিশিয়ালি কালকে থেকে শুরু। প্রতিটা টপিক ভেঙে ভেঙে, প্রতিটা টপিকের বিশ্লেষণ করে, বিগত বছরের প্রশ্নকে গুরুত্ব দিয়ে আমরা ইনশাআল্লাহ পড়ানোর চেষ্টা করব। প্লাস তোমাদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা আলাদা যে প্রিপারেশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য, জিএসটির জন্য, বিউপির জন্য, প্রতিটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা লেকচার থাকবে। ওকে, সো টেনশন করার কোনো দরকার নাই। তোমরা যারা এখনো কোনো জায়গায় ভর্তি হতে পারো নাই, টু বি অনেস্ট, সো এখন থেকে একটু লেগে পড়ো। মনে হচ্ছে সময় অনেক আছে, কিন্তু সত্য কথা কি জানো? সময় অনেক আছে কিন্তু নাই। হ্যাঁ, সময় অনেক ফাস্ট পুরাই যায়, অনেক ফাস্ট সময়ের। তুমি জানো সময় হচ্ছে সবচেয়ে বেশি ফাস্ট যায়। টাইম এন্ড টাইমস ওয়েট ফর নান। ওকে, সো এই ইস্যুগুলো একটু মাথায় রাখবা। সময় চলে যাবে, তোমার মনে হচ্ছে আরো 8-9 মাস সময় আছে, আমি আস্তে ধীরে পড়তে বসবো। না রে ভাই, আস্তে ধীরে পড়ার সময় নেই, এখন থেকে একটু লেগে পড়ো। অফ যাও, বাকি কান বন্ধ করো, সবার কথা, কান ফোসা কথাগুলা অফ দাও, একটু নিজে পড়ার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো আজকে আমি কিছু কনফিউজিং টপিক এনেছি। এই কনফিউজিং টপিক গুলা কি তোমাদেরও কি কনফিউশন কিনা আমাকে একটু জানাবা। হ্যাঁ, আচ্ছা, এই টপিক গুলা তোমাদের কনফিউশন লাগে কিনা বলো। আমি এখানে যে যে টপিক গুলা রেখেছি, এগুলা তোমাদের কনফিউশন করে কিনা বলো। তোমাদের কি এগুলা কনফিউজিং লাগে কিনা? এই টপিক গুলা তোমাদের কনফিউজিং লাগে কিনা? যেমন মাছ চাষ, কি বলেছি? মাছ চাষ হচ্ছে প্রজনন শিল্প, কিন্তু মাছ ধরা নিষ্কাশন বা উত্তোলন শিল্প। প্রমিতকরণ, পণ্যের মান নির্ধারণ করা হচ্ছে প্রমিতকরণ। আর প্রমিতকরণ অনুযায়ী পণ্যকে শ্রেণীবদ্ধ করা, পণ্যকে যখন আমি শ্রেণীবদ্ধ করব তখন হচ্ছে পর্যায়িতকরণ। তার মানে প্রমিতকরণ মানে হচ্ছে মান নির্ধারণ করা পণ্যের, আর পণ্যকে শ্রেণীবদ্ধ করা ছোট বড় হিসাবে, ছোট আর বড় হিসেবে যখন আমরা শ্রেণীবদ্ধ করি তখন হচ্ছে পর্যায়িতকরণ। ওকে, কমার্স থেকে আর্টসে পরীক্ষা দিতে পারবা, কিন্তু জিএসটি তে পারবা না, কিছু কিছু ইউনিভার্সিটিতে পারবা। পণ্যের আকৃতি প্রকৃতি নির্ধারণ করে কে? সামাজিক পরিবেশ। সরি, পণ্যের আকার, এটা হচ্ছে অর্থনৈতিক হবে। পণ্যের আকার, পণ্যের আকার নির্ধারণ করা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। ওকে, এরপর পণ্যের চাহিদা নির্ধারণ করে কিটা? সামাজিক পরিবেশ। পণ্যের চাহিদা নির্ধারণ করে সামাজিক, পণ্যের আকার আকৃতি নির্ধারণ করে কে? অর্থনৈতিক পরিবেশ। কিছু টপিক আছে কনফিউজিং ভাই। হ্যাঁ, এবার কোম্পানির সভা আহ্বান করে কে? কোম্পানির সচিব। কোম্পানির সভা আহ্বান করে কে? কোম্পানির সচিব। কোম্পানির সভা আহ্বান করার কাজ কার? কাজ হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক। দেখো, সভা আহ্বান করে কে? সচিবে, কিন্তু সভা আহ্বান করার কাজ কার? পরিচালকের। ওকে, সেই এরকম কিছু টপিক আছে। এরপর দেখো, কোম্পানির জন্মদাতা বলা হয় প্রবর্তকদের, কোম্পানির জন্ম পত্রিকা বা জন্ম সনদ বলা হয় নিবন্ধন পত্রকে। এই যে
দাতা পত্রিকা। দেখো পত্রিকা আর দাতা, এই যে কনফিউশন হয়ে যাবে পরীক্ষার হলে। দাতা হচ্ছে প্রবর্তক, পত্রিকা বা জন্ম সনদ হচ্ছে কি নিবন্ধন পত্র। কোম্পানির সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তিকে ব্যবস্থাপনা পরিচালক। কোম্পানির সর্বোচ্চ ক্ষমতাশালী পক্ষ হচ্ছে শেয়ার হোল্ডার বা পরিচালনা পর্ষদ। এই যে এই বিষয়গুলা যে তোমাকে কনফিউজিং করবে, ব্যক্তি পক্ষ, ছোট একটা জিনিস, ব্যক্তি পক্ষ ছোট জিনিস কিন্তু কনফিউশন ফেলে দিবে। এরপর দেখো বিজ্ঞাপন বাজারজাতকরণ প্রসারের একটি মাত্র নৈর্ব্যক্তিক এবং অর্থব্যয়িত মাধ্যম। প্রচারণা বিনা অর্থব্যয় কোনো প্রতিষ্ঠান সুনাম বা সেবার চাহিদা বৃদ্ধির মাধ্যম। এরপর হচ্ছে কি কেন্দ্রীকরণ। কি কেন্দ্রীকরণ হচ্ছে কর্মীর ভূমিকা হ্রাস করে। কর্মীর ভূমিকা কি করে? হ্রাস করে। আর বিকেন্দ্রীকরণ কর্মীর ভূমিকা বৃদ্ধি করে। ছোট জিনিস কিন্তু কনফিউশন সৃষ্টি করবে। কেন্দ্রীকরণ কর্মীর ভূমিকা ডাউন করে, আর বিকেন্দ্রীকরণ কর্মীর ভূমিকা এনরিচ করে। ওকে, এই টাইপের টপিক গুলো আমাদের পরীক্ষায় মাঝে মধ্যে আসে। যেমন দেখো আরো একটা টপিক এসেছে, সেটা হচ্ছে কর্মসূচি বড় ধরনের একটি একাত্মক পরিকল্পনা, আর প্রকল্প হচ্ছে ছোট। প্রকল্প কি? প্রকল্প হচ্ছে ছোট আর কর্মসূচি হচ্ছে বড়। ওকে, প্রকল্প কর্মসূচির আওতায় প্রতিটি পরিকল্পনা। এই যে প্রকল্প হচ্ছে ছোট। ইফেক্টিভনেস সঠিক কার্যটি সম্পাদন করা। ইফেক্টিভনেস মানে কি? সঠিক কার্যটি সম্পাদন করা। আর ইফিসিয়েন্সি মানে সঠিকভাবে কাজটা সম্পাদন করা। ওকে, এরপরে আসো, এরপরে বলা হচ্ছে প্রক্রিয়া নির্ধারিত নীতির ভিত্তিতে ধারাবাহিক কাজের সমষ্টি। আর পদ্ধতি কি? প্রক্রিয়ার অধীনে নির্ধারিত প্রত্যেকটি কাজের সমষ্টি। প্রক্রিয়া মানে কি? নির্ধারিত নীতির ভিত্তিতে বিভিন্ন কাজের সমষ্টি। আর পদ্ধতি মানে প্রক্রিয়ার অধীনে নির্ধারিত প্রত্যেকটি কাজের সমষ্টি। এই যে ছোট জিনিস কিন্তু কনফিউশন সৃষ্টি করবে। দায়িত্ব হচ্ছে কি? কোন অর্পিত কাজের সম্পাদন করার বাধ্যবাধকতা। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানে কি? তুমি বাধ্য ওই কাজ করতে। আচ্ছা, সেভেন কলেজে কোনো নেগেটিভ মার্ক নাই। যদি সেন্ট্রাল বর্তমানে তো এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখানে আপাতত কোনো নেগেটিভ মার্ক নাই। হ্যাঁ, কর্তৃত্ব মানে কি? ব্যবস্থাপকের অন্যদের নির্দেশ করার অধিকার। কর্তৃত্ব মানে কি? কর্তৃত্ব হচ্ছে আদেশ দেওয়ার ক্ষমতা। কর্তৃত্ব মানে কি? আদেশ দেওয়ার ক্ষমতা। এরপর হচ্ছে প্রভাবিত করা। কর্মীকে যখন কোন একটা লক্ষ্যে আমরা প্রভাবিত করব, সেটা হচ্ছে নেতৃত্ব। আর যখন প্ররোচিত করব সেটা হচ্ছে তোমার প্রেষণা। সেটা তোমার কি? প্রেষণা। প্রভাবিত করলে নেতৃত্ব, প্ররোচিত করলে প্রেষণা। সো এই টাইপের কনফিউজিং টপিক গুলা কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। তো এই টপিক গুলা কি আমরা বুঝেছি কিনা? এই যে কনফিউজিং টপিক গুলা আমাদের মাথায় এসেছে কিনা, যে আমরা পারবো কিনা? কনফিউজিং টপিক গুলা ধরতে হবে, কনফিউজিং টপিক গুলা ধরতে জানতে হবে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত বুঝে আসছে? এতটুকু পর্যন্ত আমরা পারবো কিনা? যখন আমরা লক্ষ্য অর্জনের জন্য যখন বলবো প্ররোচিত, তখন হবে প্রেষণা। যখন বলবো প্রভাবিত, তখন হবে নেতৃত্ব। আচ্ছা,
এরপর আমাদের বেশ কিছু জনক, আমরা একটু জনকগুলো দেখবো। যেমন অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, ব্যষ্টিক অর্থনীতির জনক হচ্ছে বা মাইক্রো ইকোনমিক্স জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, সামষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স জনক হচ্ছে জন পল স্যামুয়েলসন। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সরি মেনার্ড কেনস। তারপর হচ্ছে আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন, আধুনিক অর্থনীতির জনক হচ্ছে কে? পল স্যামুয়েলসন। সমাজ বিজ্ঞানের জনক হচ্ছে, যদি এটা ইম্পর্টেন্ট না, সমাজ বিজ্ঞানটা আমাদের লাগবে না, রাষ্ট্রবিজ্ঞানও লাগবে না, ব্যবসা উদ্যোগের জনকটা আমাদের লাগবে, সেটা হচ্ছে রিচার্ড ক্যান্টিলন। ব্যবসা উদ্যোগের জনক হচ্ছে রিচার্ড ক্যান্টিলন। কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ। হ্যাঁ, আধুনিক বিপণন বা বাজারজাতকরণ বা মার্কেটিং এর জনক হচ্ছে ফিলিপ কটলার। হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা পেসিওলি। ফিন্যান্সের জনকটা অনেকেই জানো না, ফিন্যান্সের জনক একটু দেখে নাও। ফিন্যান্সের জনক হচ্ছে ফামা, ইউজিন ফামা। ফিন্যান্সের জনক কে? ইউজিন ফামা। এই জায়গাগুলোতে কিন্তু কোশ্চেন্স হয়। এরপরে মার্কেটিং বা 4P এর জনক হচ্ছে ইজে ম্যাককার্থি। হ্যাঁ, তারপরে সামাজিক ব্যবসায়ের জনক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। ওকে, এটা ইম্পর্টেন্ট। সো এটা আমাদের বর্তমানে উনি হচ্ছে আমাদের চিফ অ্যাডভাইজার। সো এই তথ্যটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। কোম্পানি আইনের জনক হচ্ছে ব্রিটেনের প্রেসিডেন্ট গ্লাডস্টোন, এটাও ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সমবায় আন্দোলনের জনক, সমবায় আন্দোলনের জনক হচ্ছে রবার্ট ওয়েন। আধুনিক শ্রমিক ব্যবস্থাপনার জনক, আধুনিক শ্রমিক কর্মীর জনক। হ্যাঁ, রবার্ট ওয়েন হচ্ছে আধুনিক শ্রমিক কর্মীর জনক। উপমহাদেশের সমবায় আন্দোলন হচ্ছে ফ্রেডারিক নিকেলসন, এবং বাংলাদেশের সমবায় আন্দোলন হচ্ছে ডক্টর আক্তার হামিদ খান, যিনি হচ্ছে বার্ড প্রতিষ্ঠা করেন কুমিল্লায়। কোথায়? কুমিল্লায়। ওকে, এই টপিকগুলো ইম্পর্টেন্ট। দেন হচ্ছে সমবায় পতাকার প্রবর্তক, এটা আমাদের দরকার নাই। এরপরটাও ইম্পর্টেন্ট না খুব একটা। নিকাশগড়ে, যে নিকাশগড়ের প্রবক্তা কে? নিকাশগড়ের প্রবক্তা হচ্ছে আরভিল, এটা ইম্পর্টেন্ট। নিকাশগড়ের প্রবক্তা কে? আরভিল। তারপর নিয়ন্ত্রণমূলক দাগ কাটা চেকের প্রবক্তা হচ্ছে এমসি শুক্লা, এটাও ইম্পর্টেন্ট। নৌ বিমার জনক এডওয়ার্ড লয়েডস, ইম্পর্টেন্ট। এরপর অগ্নি বিমার জনক নিকোলাস বারবান। হ্যাঁ, জীবন বিমার জনক রিচার্ড মার্টিন। ওকে, তারপর হচ্ছে মৃত্যু আরবঞ্জিকার জনক এডমন্ড হেলি। মৃত্যু আরবঞ্জিকার জনক কে? এডমন্ড হেলি। এটিএম পদ্ধতি আবিষ্কার করেন কে? জন শেফার্ড ব্যারন। তারপর ক্রয় ক্ষমতা তত্ত্বের জনক হচ্ছে সুইডেনের প্রখ্যাত অর্থনীতিবিদ গুস্তাভ ক্যাসেল। এই রিলেটেড ইনফোগুলো আমাদের পরীক্ষায় আছে। এরপর হচ্ছে ব্যবস্থাপনা থেকে কি কি, সেটা কি দেখো তো। ব্যবস্থাপনা থেকে হচ্ছে ব্যবস্থাপনার জনক, তারপর হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক, সর্বপ্রথম ব্যবস্থাপনা পদ্ধতি তাত্ত্বিক বিশ্লেষণ করেন। প্রশাসনিক তত্ত্বের জনক হচ্ছে হেনরি ফিওল। নোট, একটা নোট দিয়েছি। সাধারণভাবে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিওলকে বলা হলেও বর্তমান কালে আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে পিএফ ড্রাকার। পরীক্ষায় যদি এই যেখানে লিখে দিয়েছি পিএফ ড্রাকারকে, এক্ষেত্রে অপশনে যদি হেনরি ফিওল না থাকে, অপশনে যদি হেনরি ফিওল না থাকে, আমরা উত্তর দিব পিএফ ড্রাকারকে। উত্তর দিব কি? পিএফ ড্রাকারকে আমরা অ্যান্সার দিব। যদি কখনো পরীক্ষায় ব্যবস্থাপনার জনককে, আধুনিক ব্যবস্থাপনার জনককে কোশ্চেনে যদি হেনরি ফিওল না থাকে, তাহলে আমরা পিএফ ড্রাকারকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারপর সর্বপ্রথম ব্যবস্থাপনার ক্ষেত্রে চতুর্নীতি জনক করেন কে? হেনরি ফিওল। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বা কার্যভিত্তিক সংগঠনের জনক কে? ফাংশনাল ফরম্যানশিপ, সেটা হচ্ছে এফডব্লিউ টেইলর। সর্বপ্রথম বৈজ্ঞানিক ব্যবস্থাপনা 4 নীতি দিয়েছিলেন কে? এফডব্লিউ টেইলর। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দাদা কে? অ্যাডাম স্মিথ, অর্থনীতির জনক। আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? পার্সোনাল ম্যানেজমেন্টের জনক হচ্ছে রবার্ট ওয়েন। তারপর হচ্ছে তোমার কি দ্বি উপাদান তত্ত্বের জনক হচ্ছে হার্জবার্গ। তারপর হচ্ছে XY তত্ত্বের জনক হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর। তারপর হচ্ছে জেড তত্ত্বের জনক হচ্ছে উইলিয়াম জি ওচি। তারপর হচ্ছে সমতা তত্ত্বের প্রবর্তক হচ্ছে জে স্টেমস অ্যাডামস। তারপর হচ্ছে প্রত্যাশা তত্ত্বের জনক হচ্ছে ভিক্টর ব্লুম। তারপর হচ্ছে তোমার কি সিস্টেম মতামতের জনক হচ্ছে চেস্টার আই বার্নার্ড। ইআরজি তত্ত্বের জনক হচ্ছে ক্লেটন এলডারফার। তো এই রিলেটেড আমাদের কোশ্চেন্স গুলা কিন্তু আসবে। আবারও বলছি, তোমরা স্কিপ করবা না। পোস্ট করবে জনক লুথার গুলিক। তারপর সর্বপ্রথম মনোবিজ্ঞান হচ্ছে হুগো মুনস্টারবার্গ। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার মৌলভিত্তিক তত্ত্বের জনক হচ্ছে এফি ফিডলার। হ্যাঁ, ফার্স্ট লেডি বলা হয় গিলিয়ান রিলবেথকে, ম্যানেজমেন্টের ফার্স্ট লেডি। সো এই রিলেটেড তথ্যগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এই যে হরটন স্টাডিজ বা মনস্তাত্ত্বিক বা মানবিক বা সাংগঠনিক মানবীয় আচরণ, সেটা কি? হিউম্যান রিলেশনশিপ, সেটা হচ্ছে এলটন মায়ো। ব্যবস্থাপনা কলা বিজ্ঞান কে বলেছে? ডিজে গ্লক। ওকে, এই কোশ্চেন গুলা কিন্তু আসবে। ওকে, ম্যানেজমেন্ট ইকুয়েশন, ম্যানেজমেন্ট টেকফুলি কে বলেছিল?
লরেন্স এল অ্যাপোলি। হ্যাঁ, এমবি এর জনক কে? এমবি এর জনক হচ্ছে পিটার এফ ড্রাকার। হ্যাঁ, এমবিই এর জনক হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। ওকে, ম্যানেজমেন্ট বাই এক্সপেকটেশন, আর হচ্ছে কি ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। ওকে, ম্যানেজমেন্টের ব্যবস্থাপনার জঙ্গল তত্ত্ব দিয়েছিল কে? সেটা হচ্ছে কার্লোট কুমস। হ্যাঁ, এই ইস্যুগুলো একটু দেখবা। তারপর 7 অ্যাপ্রোচ মেকেন্স। এই যে তথ্যগুলো আমি যেগুলা লিখে দিয়েছি, এই জনকগুলা সবাই জনক থেকে ভাই কোশ্চেন্স থাকবে। সো জনক কেউ স্কিপ করবে না। আমি যদি তোমাকে কয়েকটা জনক তোমাকে এখন অ্যান্সার করতে দিই, তুমি কি পারবা? দেখে অ্যান্সার করো যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে আর প্রশাসনিক ব্যবস্থাপনার জনক কে। এই তিনটা কোশ্চেন্স তোমরা সবাই অ্যান্সার করো এখনই। দেখি পারো কিনা দেখি। এই কোশ্চেন গুলোর অ্যান্সার সবাই পারো কিনা দেখি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? প্রশাসনিক তত্ত্বের জনক কে? এই যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর, প্রশাসনিক তত্ত্বের জনক হচ্ছে হেনরি ফেল, চতুর্নীতির জনক হচ্ছে আমাদেরকে হেনরি ফেল। ওকে, সো তোমরা আজকে আমি কিছু কনফিউজিং টপিক নিয়ে আলোচনা করেছি, ম্যানেজমেন্ট একটা সাজেশন দিয়েছি, প্লাস হচ্ছে তোমাদের কিছু জনক নিয়ে আলোচনা করেছি। সো তোমরা সবাই কালকে ঠিক 16 তারিখ রাত 9টায় সি ইউনিটের সেকেন্ড টাইম ওরিয়েন্টেশনে থাকবা। তোমাদের জন্য এটা ইনভিটেশন, তোমাদেরকে সবাইকে ইনভিটেশন দিচ্ছি যে ইনভাইট করা হচ্ছে। তোমরা সবাই কালকে 16 তারিখ ঠিক রাত 9টায় সি ইউনিটের সেকেন্ড টাইমের যে ওরিয়েন্টেশন এখানে থাকার চেষ্টা করবা। হ্যাঁ, এখানে আমরা যাবতীয় আমাদের প্ল্যান গুলো আলোচনা করব। তোমার যদি মনে হয় যে ভাই এডুকেশন ক্যাপেবল, এডুকেশন পারবে, তাহলে তুমি ভর্তি হইও। হ্যাঁ, তবুও এখনো যদি তোমার ভর্তি হতে ইচ্ছে করে, তুমি এখনই পেজে নক দাও যে ভাই আমাদের এডুকেশনের সেকেন্ড টাইমের জন্য কি কি সুবিধা আছে আমাকে একটু জানান, আমি ভর্তি হতে চাচ্ছি। তো তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আরেকটা নতুন ক্লাস নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।